ইম্পর্টেন্ট বললেন? প্রিলির জন্য স্রেফ দুইটা বই, হ্যাঁ, জাস্ট দুইটা বই আপনি পড়বেন 100% পাস। নাম্বার ওয়ান, বিসিএস এর প্রিলিমিনারি কোশ্চেন, প্রিলি কোশ্চেন অ্যানালাইসিস, মানে বিসিএস এর প্রশ্ন সলভ, প্রিলির প্রশ্ন সলভ। আপনি যে কোনো বই, প্রফেসরস বা অ্যাসুরেন্স থেকে যে কোনো একটা নিতে পারেন, তবে অ্যাসুরেন্সটা একটু ভালো, প্রফেসরস অনেক ভুল থাকে, হ্যাঁ। যে কোনো একটা থেকে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এনটিআরসি এর প্রিলি, হ্যাঁ, এনটিআরসি এর প্রিলি, এই দুইটা বই আপনি কমপ্লিট করেন, আপনি 100% প্রিলি পাস, হ্যাঁ। 19তম নিবন্ধনের জন্য 100% প্রিলি পাস, কোনো চিন্তা করতে হবে না। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে রিটেন। আচ্ছা, অনেকের মাইক্রোফোন, সরি, ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ করি। আচ্ছা, তো দেখেন মূল চ্যালেঞ্জটা হচ্ছে রিটেন। রিটেনে গিয়ে ম্যাক্সিমাম ঝরে পড়ে। তো রিটেনে এই জন্য খুব সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন করতে হয় খাতায়, এবং এর জন্য প্রয়োজন হয় খুব সুন্দর টোটাল একটা মার্ক ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, যে প্রশ্নের ক্ষেত্রে যে এই প্রশ্নে আমি কত মার্ক, কত সময়, টাইম ডিস্ট্রিবিউশন যাকে বলে, টাইম ম্যানেজমেন্ট। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমি কতটা টাইম দিতে পারবো, এই প্রশ্নের ক্ষেত্রে আমি কতটা টাইম দিতে পারবো। তো যারা 18তম তো ছিলেন তাদের আসলে বলার কিছু নাই, তারাই বলবেন কিছুক্ষণ পরে, তাদের মুখ থেকে আপনারা শুনবেন, সমস্যা নেই কিভাবে তারা পড়ছেন। আর 19তমদের বলতেছি, আপনারা যারা মানে এনটিআরসি নিয়ে সিরিয়াস, এখন থেকে পড়া শুরু করে দেন। যদিও এটা ইজি, বাট ইজির মধ্যেও কিন্তু অনেক বিষয় থাকে, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো টোটাল অ্যারেঞ্জ করতে হয়, কারণ এখানে লিটারেচার পার্ট থাকে, গ্রামার পার্টও কিছু থাকে, সব কিছুর একটা ওয়েল কম্বিনেশন থাকা লাগে, তাছাড়া কিন্তু ভালো মার্ক ওঠে না, হ্যাঁ। ভালো মার্ক না উঠলে কিন্তু সমস্যা। আপনাকে চেষ্টা করতে হবে, মানে লেকচারার হইতে গেলে 65+ পাইতে হয়। 65+ পাওয়াটা সো টাফ, হুম, সো টাফ। 100-র মধ্যে 65+ পাওয়াটা অনেকটা কঠিন। আর 65+ থাকলে আলহামদুলিল্লাহ চাকরি কনফার্ম, কোনো সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে মহিলা কোটা থাকে, যার কারণে 59 পেয়েও চাকরি হয়েছে বিগত সালগুলোতে। 17তমতে হয়েছে, কিন্তু 18তমতে হবে কিনা বলা যাচ্ছে না, কারণ কম্পিটিশন বেশি। এখানে ইংলিশেই আপনার ভাইবা দিয়েছে 2207 জন, তো এই জন্য অনেকটা কঠিন হয়ে যাইতে পারে। তবে মহিলা কোঠা থাকার কারণে মেয়েদের জন্য অনেকটা সুবিধা হবে, বাট ছেলেদের জন্য চেষ্টা করতে হবে বেশি মার্ক তোলার। কখন সার্কুলার দেওয়ার পসিবিলিটি আছে ভাইয়া? আচ্ছা, সার্কুলারটা দিবে 18তম রেজাল্ট হওয়ার পরপরই। 18তম রেজাল্ট হওয়া বলতে 18তম ভাইবার রেজাল্ট হওয়ার, 18তম ভাইবার রেজাল্ট হবে হচ্ছে কুরবানি ঈদের পরে সম্ভবত, যত সম্ভব। এবং ওর সাথে সাথেই আপনার হচ্ছে 19তম যে সার্কুলার, এটা হয়ে যাবে। হুম। তো আরেকটা বিষয়, একটা সুখবর, সেটা হচ্ছে 18তমতে মোটামুটি আপনার ইংলিশে লেকচারার যে পদটা সবকিছু পূরণ হবে না, এবং প্রচুর পরিমাণে আবার পদ ফাঁকা হবে 19তমদের জন্য। তো এই জন্য মনে করা হচ্ছে 18তমতে পদ এখনো পর্যন্ত ফাঁকা প্রায় 552টার মতো, হ্যাঁ, ইংলিশ লেকচারার 552টার মতো। তো 19তম ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই পরিমাণই হয়ে যাবে, কারণ এই সালটায় আপনার 25-26 যে সালটা, এখানে অনেক পরিমাণে রিটায়ার্ড করবে। আমাদের ফোর্থ ইয়ারের এক্সাম পর হওয়ার পসিবিলিটি আছে কি ভাইয়া? ফোর্থ ইয়ারের আপনারা যারা আছেন, এটা সম্ভাবনা নাই বললেই চলে। তবে কপাল ভালো থাকলে হইতেও পারে, সম্ভাবনা হইতেও পারে ফোর্থ ইয়ার, কারণ এখন স্যার তো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার পাশের হার কত থাকতে পারে আনুমানিক পাশের কলেজে? হার কলেজে বিষয় হচ্ছে, আপনার প্রিলিতে হয়েছিল কি, আপনার প্রিলিতে মোটামুটি 3 লাখ প্লাস আপনার হচ্ছে যে পাস করছিল, মানে টোটাল ক্যান্ডিডেট ছিল হচ্ছে আপনার 18 লাখের মতো, হ্যাঁ। প্রিলি থেকে ঝরে গেছে মোটামুটি আপনার 3.5 লাখ জাস্ট প্রিলি পাস করছে, তারপরে 83,000 রিটেন পাস করছে। এবং আপনি যদি ইংলিশ লেকচারারের দিকে তাকান, আপনি অন্যান্য ডিপার্টমেন্ট বাদ দেন, ইংলিশ লেকচারারের দিকে তাকান, তাহলে 2207 জন পাস করছে, 2207 জন ভাইভা দিয়েছে, 2207 জন ভাইভা দিয়েছে। এর মধ্যে হয়তো অনেকে ভাইভা দিবে না, অনেকেই হয়তো চাকরি করবে না, অনেকেই হয়তো কাগজপত্রের সমস্যা, অনেকের হয়তো বয়স শেষ, হ্যাঁ। আর এমনটা হয়তো ভেজাল থাকবে, আবার অনেকে কাগজপত্রের সমস্যা, তো নানান সমস্যা থাকতেই পারে। তো এই দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে 1000 জনের মতো বা 800 জন বা 700 জনের মতো হয়তো টিকবে অ্যাট লাস্ট। তো এর মধ্যে থেকে চাকরি পাবে হয়তো 400, 450, 500 জনের মতো। আর আপনারা যারা 19তম আছেন, তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ। আমি একটা মানে মেসেজ পাইলাম মোটামুটি যে আপনাদের ক্ষেত্রে অনেকটা সিট ফাঁকা হবে। তো এই জন্য আপনারাও যে দেখা যাচ্ছে 19তমর ক্ষেত্রে 400-500 ওই গড়ে 500+ সিট হয়তো ফাঁকা হয়ে যাবে আপনাদের।
গণবিজ্ঞপ্তি হইতে হইতে আপনারা পাবেন হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবে হচ্ছে 18তমরা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় তাহলে সার্বিক এবার পরিস্থিতি। 18 জনকে স্যার জেলা ভিত্তিক পাস করাবে? না, এটা ন্যাশনাল মেরিট লিস্ট। হ্যাঁ, জেলা ভিত্তিক নাই, এটা হচ্ছে ন্যাশনাল মেরিট লিস্টে আপনাকে টিকতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ এটা এবার যে স্যার জাতীয়। ভাইবা দিল, ভাইবারে যদি খুব বেশি ভালো না হয়, মেয়েদের কি সম্ভাবনা আছে? ভাইভা খুব বেশি ভালো হওয়া বলতে, ভাইভার বিষয়টা কি, আপনি 50% আনসার পারলেই পাস, 40% পারলেও মোটামুটি পাস করা দেয়। তবে এখানে অনেকের ক্ষেত্রে ব্যাড লাক, কপালটাও থাকতে হয়, তাছাড়া ফেল আসে। তবে এখানে ভাইভার ফেলের পরিমাণ খুব কম। আপনার গতবারে যদি হিসাব করি 94% পাস করছে, 93 কি 94, মানে যারা ভাইভা দিয়েছে ম্যাক্সিমাম পাস করছে, জাস্ট 5 থেকে 6% ফেল আসছে। তো এটা ফেলের আন্ডারে পড়ে না মোটামুটি, যারা একেবারেই কিছু না, একেবারেই কিছু না পারলে ফেল করায়। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, একেবারে কিছু না পারলেও পাস করায়, জাস্ট তার বিহেভিয়ারটা দেখে, যে সে মানে তার অ্যাটিটিউডটা কেমন, বিহেভিয়ারটা কেমন, তো এর উপরে বেসড করে আপনার হচ্ছে পাস করায় দেয়। তো ভাইভাটা আসলে অনেকটা লাক, তবুও যাই হোক আমরা মানে আপনারা যারা 19তমতে মানে পড়বেন, আমি বলবো যে এই দুইটা বই পড়েন প্রিলির জন্য, বিসিএস প্রিলি আর হচ্ছে এনটিআরসি এর প্রিলি, তাহলে 100% পাস। আর এর পাশাপাশি আপনারা প্রাইমারি যে প্রিলিটা এটা ধরতে পারেন, এটা ধরলে আর কোনো টেনশন থাকবে না, 100% পাস হয়ে যাবে। আর মূল চ্যালেঞ্জ হচ্ছে রিটেনের জন্য ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট গাইডলাইন দেওয়া হবে। গতবারেও মোটামুটি 22টার মতো ফ্রি ক্লাস দেওয়া হয়েছিল, আর পেইড ব্যাচে কিন্তু মানে শেষের সময়ে দেওয়া হয়েছিল, পেইড ব্যাচে দেওয়া হয়েছিল মোটামুটি 12 থেকে 13টা ক্লাস। বাট পেইড ব্যাচ থেকে ম্যাক্সিমাম অনেকেই পাস করে গেছে, যারা রেগুলার ছিল 100% আলহামদুলিল্লাহ পাস। আর তারাই আবার ভাইভা এবার দিয়েছে। হ্যাঁ, এবং ভাইভাতেও ইনশাল্লাহ 100% পাস থাকবে। তো এখন এই পর্বে আপনাদের সামনে আমরা ভাইভা এক্সপিরিয়েন্স, মানে যারা ভাইভা দিয়েছে বা রিটেন দিয়েছে, কিভাবে পাস করছে, কিভাবে লিখেছে, এই এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা একে একে শুনি, দেখি। প্রিলির জন্য আপনাদের কোনো বই নাই এলেক্সের? প্রিলির জন্য এখনো বের হয় নাই, সামনে বের হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যদি বের হয় তাহলে ওই প্রিলিটা পড়লে হবে নাকি হ্যাঁ, আবার আলাদা করে 100% না, অ্যাসুরিং আলাদা করে একটা কিছু পড়বো? লাগবে না, আলাদা করে কিছু লাগবে না ইনশাল্লাহ, এটাই যথেষ্ট। আচ্ছা ভাই, তাহলে আপনাদের ওই বইটার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম বলছি আসসালাম। যে হ্যাঁ, বলেন। প্রিলিতে তো 40-এ পাস থাকে, কিন্তু এবার কি সম্ভাবনা আছে যে 50 কি 60 মার্ক বিষয়টা কি, করবে? আসলে 40-এ পাস থাকলেও 40-এ টিকায় না। হ্যাঁ, 40-এ ওভাবে টিকায় না, সত্যি কথা যেটা সেটাই। 40-এ টিকায় না, আপনার মোটামুটি 45 প্লাস বা 50 প্লাস পাইতে হয়, এবং এটা পাওয়া ইজি। আমি বললাম না, আপনি জাস্ট এই যে বিসিএস এর প্রিলি আর এনটিআরসি এর প্রিলি পড়েন, আপনি 100% কমন পাবেন, অন্য কিছু পড়তে হবে না। ঠিক আছে, প্রিলি নিয়ে টেনশন নাই, প্রিলি প্রচুর পাস করবে। মূল চ্যালেঞ্জ হচ্ছে রিটেন। ঠিক আছে, তো এই পর্বে এসে আমরা অভিজ্ঞতাগুলো শুনবো, যে কিভাবে তারা পড়ছেন, কিভাবে রিটেন পড়ছেন, কিভাবে তারা ভাইভাতে পড়ছেন এবং পাস করছেন, বা ভাইভাতে আলহামদুলিল্লাহ পাস তো করবেই। আচ্ছা, তো সুবর্ণা, আপনি আছেন? সুবর্ণা, উনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, উনি 18তমতে রিটেনও দিয়েছেন এবং পাস করছেন আলহামদুলিল্লাহ, এবং ভাইভাতেও আলহামদুলিল্লাহ পাস করবেন, এবং তার লেকচারার হয়ে যাওয়ার সম্ভাবনা এবার যথেষ্ট বেশি, এবং তিনি অলরেডি একটা স্কুলের টিচার হিসেবে আছেন। হ্যাঁ, মাধ্যমিক স্কুলের টিচার হিসেবে আছেন, মাদ্রাসার। তো অলরেডি কিন্তু তিনি একটা জবে আছেন এবং লেকচারারও হবেন। তো ঠিক আছে, আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন সংক্ষেপে, জাস্ট 3 মিনিটের মধ্যে, রিটেন এবং ভাইভার অভিজ্ঞতা। থ্যাংক ইউ স্যার, আমাকে বলার সুযোগ দিলেন। আমি আমি যখন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জব করছিলাম, তো আমার এটা যেহেতু ফাজিল মাদ্রাসা, সেখানে লেকচারারের পদও ছিল। তো সেখান থেকে এক প্রকার মানে হতাশা নিয়ে, যে এই লেকচারার হতে পারলাম না বা পারবোই না, বয়স প্রায় শেষের দিকে, এরকম অবস্থায় হঠাৎ একদিন লেকচার এলেক্সের দেখে আমি ভর্তি হই। শুধু ভর্তি হয়েছি, আর আমার নিজের ইচ্ছেটুকু ছিল এতটুকু, বাদ বাকি এলেক্সের হাত ধরেই এখন পর্যন্ত এসেছি। এবং আমি তো 2টা ভাইবা ফেস করেছি, রিটেনে গিয়ে তো কখনো কোথাও আটকাইনি, এবং 2টা ভাইবা ফেস করেছি, একটা স্কুলে একটা এবারে দিলাম। এবারে আলহামদুলিল্লাহ 100% অ্যান্সার করেছি।
ইভেন ওনাদের প্রশ্ন করার পরেও মনে হচ্ছিল যে আরো কিছু প্রশ্ন করুক, মানে উত্তর দিব এরকম। আগের বার যখন ভাইবা দিয়েছি তখন মনে হচ্ছিল যে যদি নাম জিজ্ঞেস করে ছেড়ে দিত বেঁচে যেতাম, এরকম। মানে শুধু চোখ বন্ধ করে আমরা এলেক্স কে ফলো করেছি, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসেছি। এবং আমাদের এত বেশি কনফিডেন্স যে ভাইবা দেওয়ার পরে মানে এতটুকু মনের মধ্যে টেনশন নাই যে আমরা পাশ করব না। আচ্ছা, ওনারা ভাইভা পেইড ব্যাচে ছিলেন। আপনারা যারা নতুন, ওনাদেরকে যদি কোনো গ্রামার অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স, লিঙ্গুইস্টিক্স, ইএলটি যেখান থেকে প্রশ্ন ধরেন না কেন, সেগুলো কিন্তু তারা পারবে। হ্যাঁ, অলরেডি তারা লিটারেচার এক্সপার্ট, লিটারেচার না লিঙ্গুইস্টিক্স, ইএলটি, গ্রামার এক্সপার্ট। তো এই জন্য ইয়েস স্যার, হ্যাঁ। এবং তাদের আমি অ্যাড এত করতে চাই কনফিডেন্স একটা আসছে। কথা, যে আমরা যখন ভাইবার জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু শেষের দিকে সিরিয়াল ছিল, মনে হচ্ছিল পাশের কেউ জিজ্ঞেস করছিল যে আপু আপনার ফোনে নেট আছে, আমি একটু কয়েকটা প্রশ্নের একটু অ্যান্সার দেখতাম। তখন বলছিলাম আমাকেই প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিয়ে দিতে পারবো। আবার কেউ ভাইবা দিয়ে বের হয়ে যখন বলছিল যে এই প্রশ্নটার উত্তর পারিনি, তখন মানে গড়গড় করে বলে দিতে পারছি। মানে এই যে এই জায়গাটায় নিয়ে এসেছে আমাদের রাশেদুল স্যার, এলেক্স এর হাত ধরে আসা, এত কনফিডেন্স, এত বেশি আত্মবিশ্বাস, এবং এই যে সবকিছু পারছি, এটা কিচ্ছু পারতাম না, একদমই পারতাম না, যেটা সত্যি কথা। এবং আহ পারিনি আগে, কিন্তু এখন পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সুবর্ণা আবরার। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ, তো এরপরে আপনাদের ভাইভা গ্রুপ ছিল হচ্ছে দুইটা, শাহরিয়ার সবুজ, আপনি আছেন? অন্য গ্রুপ থেকে আরেকজনকে দেখি, ওনার অভিজ্ঞতাটা একটু নেই। শাহরিয়ার সবুজ, উনি সম্ভবত নেই। আচ্ছা, তো ওই গ্রুপে ছিলেন এমন কেউ আছেন যে ক্র্যাশ কোর্স আর কি, ভাইভা ক্র্যাশ কোর্সে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ছিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমার রহমান জি, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, রিটেন প্লাস ভাইভা। স্যার, ও আচ্ছা, আমি আর কি রিটেনে এলেক্স থেকে একটা নোট নিয়েছিলাম। তখন যে আপনাদের ক্লাসটা চলে, মানে এরকম ব্যাচ চলে, সেটা আমি জানতাম না, তাহলে আমি নিশ্চয়ই ভর্তি হতাম। কিন্তু আমি নোটসটা খুব ফলো করি। জি, আর সাথে আরেকটা মানে বই ফলো করছিলাম, লিখে লিখে নোটসটা ফলো করে দেন ভাইবা তো সরি রিটেনে আমি ওইভাবেই প্রেজেন্ট করছি। আলহামদুলিল্লাহ রিটেনটা আমি কনফিডেন্ট ছিলাম যখন রিটেন দিয়ে আসছি যে আমি পাশ করব। আর ভাইভাতে যে শুরুতে আপনারা এরকম কোর্স করতেছেন সেটাও জানতাম না। রমজানে যখন ডেট দিল তখন আমি অ্যাডভার্টাইজ দেখে আমি ক্লাস ব্যাচে ভর্তি হয়েছিলাম। প্রথমে তো ঝামেলা ছিল সংসার সামলে, আমি ভাইবার একটা মক ভাইবাও প্রথমে দিতে পারিনি, ক্লাসটাও কন্টিনিউ করতে পারিনি। শেষের ভাইবারটা আমার কাজে দিছিল, যেটা আমি 5 তারিখে হয়েছিল আমাদের একটা মক ভাইবার। তখন আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন একটা ভয়েস চেঞ্জ। তো ওই দিন ভয়েস চেঞ্জটা আমি পেরেছিলাম, কিন্তু আমার তখন আবার মনে হয়েছিল যে ভয়েস চেঞ্জটা আমার দরকার, যে আবার একটু ভালো করে প্র্যাকটিস করা দরকার। যেহেতু আমি পড়াটা আর কি লিটারেচারই পড়ছি বেশিরভাগ, গ্রামার তো খুব প্র্যাকটিস করা হয় না, যা পারতাম খুব কম, এরকম প্র্যাকটিসের উপরে থাকলে হয়তো ভালো পারতাম। ঠিকই আমাকে আমার ভাইভাতে আমার একটা ভয়েস চেঞ্জ আসছে, যেটা আমি ওভারকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। সেজন্য ভাইয়ার প্রতি খুবই গ্রেটফুল আমি, যেটা এগুলা ভাষা দিয়ে মানে কখনো প্রকাশ করা যায় না এই ধরনের গ্রেটফুলটা। আর হচ্ছে আপনি যদি চান আমি তাহলে ভাইবার কি কি জিজ্ঞেস করছি সেটা আর কি বলবো। আচ্ছা, ওইটা আপাতত দরকার নেই। আহ, ওইটা দরকার নেই, জাস্ট আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করলেন, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনার ভাইবার পাস করেন, এই দোয়া করি। আচ্ছা, নেক্সট আমরা আরো দুইজনের কাছ থ্যাংক ইউ থেকে স্যার। শুনবো, তারপরে নতুন যারা আছেন তাদের প্রশ্ন নিব। আচ্ছা, নেক্সট কি আছেন? উম্মে হাফসা, আপনি আছেন? আচ্ছা, উনি সম্ভবত নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাফসা, আপনি কি রিটেন ব্যাচে ছিলেন? জি স্যার, আমি তো আচ্ছা রিটেন আচ্ছা, থেকে শিফট করলাম। জি, উনি রিটেন থেকে ছিটকে গিয়েছিলেন। ওনার কিন্তু
মানে হ্যান্ড রাইটিং কোয়ালিটিও ভালো ছিল, মোটামুটি ওভারঅল একটা প্রেজেন্টেশন ভালো ছিল। জাস্ট আমি যে টার্গেট দিয়েছিলাম মোটামুটি যে এতজন পাস করবেন, তার মধ্যে থেকে মানে দুইজন আনএক্সপেক্টেডলি 2 থেকে 3 জন ফেল করছেন, তাদের মধ্যে থেকে উম্মে হাফসা একজন। বলা যায় যে তার কপালটা খারাপ আর কি, তাছাড়া অন্য কিছুই নয়। তবে ইনশাল্লাহ এবার চেষ্টা করেন, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট সাথী রানী আছেন? সাথী রানী, আদা স্যার। জি আদাব। আপনার রিটেন এবং স্যার, ভাইভা অভিজ্ঞতাটা আমি তো শেয়ার করেন। জি স্যার, আমি তো এবারে প্রথম নিবন্ধনে। হ্যাঁ, আপনার অনলাইনে আপনার বই দেখে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ মাস্টার্সে আমি আপনার বই ফলো করছিলাম। তো পরে দেখলাম যে স্যারের বই দেখি, তো আমি কিন্তু আপনার স্কুল এবং কলেজ দুইটাই নিয়েছি স্যার। হ্যাঁ, আর আমি কখনো আশা করিনি যে আমি জানতামই না তখন আপনার রিটেন ব্যাচ ছিল স্যার। তবে আপনার অ্যাডভাইস গুলো ফলো করতাম, আর আপনার বইটা ফলো করেই আমি কিন্তু স্কুল কলেজ দুইটাতেই টিকছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর এই যে ভাইভাতে যে কনফিডেন্স, আর আমি তো ভীষণ ভয় পাইতাম যে কি ধরে বা কি আসবে। আপনি যেভাবে আমাদেরকে পড়াইছেন, যে মনে হচ্ছিল আমাকে ভাইভাতে অনেক কম কোশ্চিন করে ফেলছে, মনে হচ্ছে আরো কোশ্চিন করলে ভালো হতো, আচ্ছা এতটাই কনফিডেন্স চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওনাদের বিষয়টা কি, আর বাকি যারা প্র্যাকটিস মেক্স এ ম্যান স্যার পারফেক্ট। নতুনদের, ওনারা জি স্যার জি নতুনদের বলেন বলতে বলেন। চাই, হ্যাঁ, আপনারা স্যারকে চোখ বন্ধ করে ফলো করেন, অবশ্যই অবশ্যই সাকসেস হবেন। কারণ আমার যে ভয়টা ছিল, মানে এত আত্মবিশ্বাস বেড়ে গেছে শেষের দিকে, যে ভাইবা কোর্স করে স্যারের কাছে। আমি ভাইবা ব্যাচে প্রথম ব্যাচে ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমাকে আরো কোশ্চিন কেন করলো না, আমি এটার জন্য আসে মন খারাপ যে আমার কোশ্চিন আরো করলে ভালো হতো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা, আমরা আরেকজনের কথা শুনবো, তারপর ইনশাল্লাহ নতুনদের প্রশ্ন নিব আমরা। হ্যাঁ, লিমা দাস আছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। আদাব স্যার। ইয়েস জি স্যার। আদাব। আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। রিটেনে আমি স্যারের যে সাজেশন গুলো স্যার যে দিছিলেন, আমি পুরোটাই ফলো করছিলাম। তো আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি পরীক্ষা থেকে বের হয়ে আমার মনে হইতেছিল এবার যদি না হয় আমার কখনোই হবে না, কারণ আমি এত ভালো দিছিলাম। মানে আর নেক্সট এর চেয়ে ভালো কিছু আসলে আর দেয়ার কিছু নাই আমার আমার থেকে। তো এই জন্য এটা পুরোটাই স্যারের ক্রেডিট। আর ভাইভাতে আমি স্যারের প্রথম গ্রুপেই অ্যাড হয়েছিলাম। তো আমি সত্যি কথা, আমার লিটারেচার নিয়ে আমার এত এত কম নলেজ ছিল। স্যারের স্যারের কোর্স করে আমার মনে হইতেছিল আমি 5 বছরের যে আমি যে যা পড়ছি তার ডাবলের ডাবল আমি স্যারের কাছ থেকে জানছি। তো আমি অনেক কনফিডেন্ট ছিলাম। আমার পাশে একজন ছেলে ছিলেন এমসি কলেজের, উনি খুবই ভয় পাইতেছিলেন, সবাই অনেক মুখ মানে একদম গম্ভীর। আমি অনেক একটু কুল কুল ছিলাম যে ওকে ফাইন, কি জিজ্ঞেস করবেন ওনারা, আমি পারবো। আমি এতটা কনফিডেন্ট ছিলাম। তো সত্যি সত্যি আমাকে যা জিজ্ঞেস করা হয়েছে আমি সবই পারছি। তো তার পুরাটাই স্যারের জন্য আসলে। তো স্যার স্যার কিছু শুধু আমি এতটাই বলতে চাই, আমি অনেক গ্রেটফুল স্যার। থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর করে গাইড দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ লিমা দাস। আচ্ছা, তো এই এই পর্বে নতুন যারা আছেন, আপনাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ যারা ভাইভা দিয়েছেন, রিটেন পাস করছেন, তারাও দেবেন, আমিও চেষ্টা করব আনসার দেওয়ার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। নতুন যারা আছেন এখানে, যে 19তম পরীক্ষা দেবেন, প্রিলি রিটেন, ভাই প্রিলি রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে কি, আমার এখন বয়স 31+। আমি কি এখন প্রস্তুতি নিয়ে 19তমের জন্য সাকসেস হতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে বিষয়টা হচ্ছে 19তম থেকে হবে কি, আবেদন করার সময় থেকে হচ্ছে আপনার বয়স নির্ধারণ হবে। হ্যাঁ, আপনার 17তম তে হয়েছিল কি, 17তম পর্যন্ত আপনার হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে যখন হচ্ছিল তখন থেকে হচ্ছে বয়স কাউন্ট করা হচ্ছিল। হ্যাঁ, গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পর থেকে। তো আর এই 19তম থেকে হবে কি, আপনি যখন বিজ্ঞপ্তি দিবে তখন আবেদন করবেন, তখন থেকে আপনার বয়স কাউন্ট হবে, তখন 35-এর মধ্যে থাকলেই হবে। ঠিক আছে, এতে করে আপনার যেহেতু বর্তমানে 31, কোনো টেনশন নাই, আপনি আরো 2টা 3টা এনটিআরসি পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন?
নাকি আপনারা আরো অন্যদের এক্সপিরিয়েন্স শুনতে যাচ্ছেন? বলেন, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। তাহলে অনেকেই আছেন এখানে যারা ভাই রিটেন দিয়েছেন, ভাইভা দিয়েছেন, তাদের অভিজ্ঞতা আপনারা শুনতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এমনি কি জেনারেল ডিরেকশন দেওয়া হবে নাকি আমরা প্রশ্ন করে নিব? মানে এটা পড়ালেখা কতক্ষণ করবো? আমরা একটা অনেকেই চাকরির মধ্যে আছি, কতক্ষণ পড়ালেখা করতে হবে? রিটেন কোর্সে যখন আপনারা আছেন যারা, তারা অটোমেটিক্যালি সব কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নেই। এটা অটোমেটিক্যালি সব বুঝতে পারবেন যে কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু সময় ইনভেস্ট করতে হবে, কোন ক্ষেত্রে কখন দিতে হবে, সব ডিটেইলস আপনারা জানতে পারবেন। এই নিয়ে এখন কোনো টেনশন করার কিচ্ছু নাই। আগামী মাসের 3 তারিখ থেকে আপনাদের রিটেন কোর্স শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যারা ভর্তি হয়েছেন তারা তো হয়েছেনই, মোটামুটি অনেকজন ভর্তি হয়েছেন। আর যারা ভর্তি হন নাই বা আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে তাদেরকে ভর্তি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের একদম মানে রিটেন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আপনারা এই সাপোর্টটা পাবেন। মোটামুটি 100+ হচ্ছে আপনারা ইয়ে পাবেন, মানে ক্লাস পাবেন। হ্যাঁ, 100+ মাইনাস কিছু হয়তো হবে, তবে যথেষ্ট যা যা লাগে একদম প্রশ্ন দেখবেন যে যখন আপনি মানে মোটামুটি 2 মাস পরেই, হ্যাঁ মানে 2 মাসও লাগবে না, 1.5 মাস পরেই মনে হবে যে আপনি সবই পারেন, এমন একটা কনফিডেন্স লেভেল। যেমন হচ্ছে যে আপনি শুনলেন যে যারা ভাইভা দিয়েছেন যে তাদের কাছে মনে হচ্ছে যে আমাকে আরো প্রশ্ন করুক, আমার কাছে এগুলো প্রশ্ন খুব ইজি মনে হচ্ছে। তো এই পর্যায়ে আপনারা চলে যাবেন যারা নতুন। হয়তো অনেকেই ভাবতেছেন যে এটা কিভাবে সম্ভব, আসলে সবই সম্ভব। তবে কথা একটাই, সেটা হচ্ছে আমার কথা শুনতে হবে। হ্যাঁ, আমার ইনস্ট্রাকশন আমার আন্ডারে থাকতে হবে, আমার কথা শুনতে হবে, যেভাবে বলবো সেভাবে পড়তে হবে। আজকে পড়বো না, ঠিক আছে, আগামীকাল পড়বো না, থাক পরে, এইভাবে করলে কিন্তু কাজ হবে না। যখন যেটা পড়া দেওয়া হবে সেটা পড়তে হবে, ওইটা লিখতে হবে এবং ফিক্সড টাইমের মধ্যে লিখতে হবে। এইভাবে যদি আপনি একটু ফিক্সড শিডিউল মেনটেন করেন তাহলে লেকচার পড়টা আপনার জন্যই। মনে রাখেন, বাংলাদেশি ইতিহাসে মূলত দুইটা জব খুবই এনজয়েবল এবং আরামদায়ক, কমফোর্টেবল। সেই দুইটা হচ্ছে বিশেষ শিক্ষা ক্যাডার আর নাম্বার 2 হচ্ছে এই কলেজের লেকচারার। হ্যাঁ, তো এই জন্য আর এই লেকচারার হওয়াটা কিন্তু চারটাখানি কথা না। হ্যাঁ, এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এর স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট হেলদি। মোটামুটি 22,500 থেকে শুরু, আর সব মিলে 25,000-এর মতো পাবেন। তো বাংলাদেশ প্রেক্ষাপটে মোটামুটি এটা খারাপ না, ভালোই, মোটামুটি স্টার্টিং স্যালারি যথেষ্ট ভালো। আর এটা একটা সিকিউরিটিও আছে। আবার দেখা যাচ্ছে প্রতিদিন কলেজে ক্লাসও হয় না, খুব আরামদায়ক চাকরি। হ্যাঁ, তো এই জন্য খুব সুন্দর করে গুছিয়ে যদি প্রিপারেশান নেন তাহলে ইনশাল্লাহ 100% আপনি সাকসিড হবেন। এবং বললাম তো যে 1.5 মাস পরে আপনি আপনার অবস্থান বুঝতে পারবেন যে আমি কোথায় চলে আসছি। আপনার অবস্থান যথেষ্ট স্ট্রং হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আমার পড়াটা হয়তো খুব ইজি হয়ে যাচ্ছে বা অত বেশি পড়া লাগতেছে না। এখন প্রথম দিকে হয়তো একটু মানে কঠিন মনে হতে পারে, কারণ হয়তো অনেকেই আছেন পড়ার বাইরে অনেক দিন থেকে, যার কারণে একটু কঠিন মনে হইতে পারে। তো এই জন্য ভয়ের কিছু নাই, ইজি হয়ে যাবে। জাস্ট শুরু থেকে রিটেন কোর্সটা শুরু থেকে এই জন্য করা প্রয়োজন, এবং প্রথম থেকে একদম মানে প্রিলি থেকেও বেশি ফোকাস দিয়ে পড়া প্রয়োজন, কারণ রিটেনটাই আপনার চাকরি দেবে। রিটেনের মার্কটাই মূলত যোগ হয়। হ্যাঁ, ভাইবার মার্ক কিন্তু যোগ হয় না, ভাইবাটা জাস্ট ভাই কলেজের পড়া স্কুলের পড়া কি একেবারেই আলাদা নাকি কিছুটা মিল আছে? রিটেন না প্রিলি? টোটালি, মানে ইন টোটাল সব নিয়ে আর কি, একটু যদি বলতেন। প্রিলির প্রিপারেশনটা উভয়ের সেম। আপনার হচ্ছে যে প্রিলি যে প্রিপারেশন কলেজ এবং হচ্ছে আপনার স্কুলের দুইটা একটা মানে উভয়ের জন্য সেম, একটা পড়লেই হয়ে যায়। তবে রিটেনের ক্ষেত্রে আলাদা। রিটেনের ক্ষেত্রে স্কুলের মানে যাদের মোটামুটি একটু বেসিক ভালো গ্রামারে, তাদের ক্ষেত্রে প্রিপারেশনই লাগে না, মোটামুটি একবার দেখে গেলেই হয়ে যায়। আর আপনার হচ্ছে যে কলেজের ক্ষেত্রে প্রিপারেশন লাগে, কলেজের ক্ষেত্রে একটু গুছিয়ে প্রিপারেশন লাগে, তাছাড়া মানে পাস আসে না। তো এই জন্য কলেজের ক্ষেত্রে প্রথম থেকে গুছিয়ে পড়তে হবে, এবং মানে সব কিছুই আপনাদের টেকনিক, এটা কিভাবে পড়তে হবে, যাবতীয় সব কিছু আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তো এই জন্য রিটেন নিয়ে টেনশন নাই, যারা ইনশাল্লাহ আমার আন্ডারে থাকবেন, ভালো করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ টেনশন করতে হবে না, 100% পাস। এবং দেখা যাবে যে এটা হচ্ছে 2025 সাল, 2026 সালের মাঝামাঝি সময়ে গিয়ে আপনারাও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লেকচারার হয়ে যাবেন। তো এই জন্য এই কয়েকটা দিন, হ্যাঁ একটা বছর, অন্তত একটা বছরও পরিশ্রম করতে হবে না। আপনারা প্রথমে 1 মাস পরিশ্রম করেন, তাহলে দেখবেন পরের সময়গুলো খুব ইজি হয়ে যাচ্ছে,
খুব ইজি হয়ে যাচ্ছে, তখন একটা ভাইয়া লাইনে উঠে আপনাদের যাবে। ইন্টারসি এর স্কুল পর্যায়ের কি কোনো ব্যাচ শুরু হবে? হ্যাঁ, স্কুল পর্যায়েরও হবে, তবে ওইটা কয়টা দিন পরে। কারণ হচ্ছে কি, আপনার যে 9-10 এর সিলেবাস এটা কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই গত সরকারের সময় এটা চেঞ্জ হয়েছে। তো মানে ওইটা চেঞ্জ হয়েছিল, যার ফলে এই সরকার আসার পরে এটা আবার চেঞ্জ হয়েছে। তো এই জন্য এই সরকার আসার ফলে এটা আবার চেঞ্জ হবে। আগে যে কারিকুলাম ওইটা চেঞ্জ হবে সিলেবাসটা, যার কারণে প্রিপারেশনগত হয়তো কিছুটা চেঞ্জ আসবে। তো এই জন্য সিলেবাস যেহেতু চেঞ্জ হবে, এই জন্য স্কুলের কোর্সটা, রিটেন কোর্সটা এটা একটু কিছুটা দেরিতে শুরু হবে, হয়তো 1-1.5 মাস পরে। তো আগের জন্য লেকচারারটা শুরু হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন যে লেকচারার কোর্স ফি কত। আজকে পর্যন্ত 590 টাকা। আপনার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আবার ব্যাচ, মানে একই ব্যাচে দুই রকম সার্ভিস দেওয়া হয়। একটা হচ্ছে এটা হচ্ছে রিটেন এবং এক্সাম ব্যাচ। হ্যাঁ, রিটেন প্লাস এক্সাম ব্যাচ। শুধু যে রিটেন দেখা যাচ্ছে আমি ক্লাসগুলো নিব ছেড়ে দিলাম, বিষয়টা এমন না। ওখানে আবার এক্সাম নেওয়া হবে এবং প্রচুর এক্সাম আপনারা দেবেন। হ্যাঁ, এর আন্ডারে আপাতত উইকলি একটা থাকবে, সপ্তাহে একটা। তার পরবর্তীতে দেখা যাবে যে একদম র্যান্ডম চলতেই থাকবে। এই হচ্ছে বিষয়। আর আজকে পর্যন্ত হচ্ছে 590 টাকা। স্যার জি বলুন। স্যার নতুন ব্যাচটা একবারে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? আমার এটা বান্ধবী ভর্তি আগামী হতে চাইছিল মাসের তো। আগামী মাসের 3 তারিখ থেকে এর ক্লাসটা শুরু হবে। ও ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে তাহলে কোন নাম্বারে পেমেন্ট করতে হবে স্যার? আচ্ছা, আমাদের পেজ লিটারেচার এক্সপ্রেসে আপনি নক দিন। আপনি লিটারেচার এক্সপ্রেস আমাদের ফেসবুক পেজ, এখানে নক দিন, আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি ভর্তি হবেন। হ্যাঁ, সবকিছু বলে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ভাই কলেজের স্কুলের জন্য কি একসাথে প্রিপারেশন নেওয়া মানে ঠিক হবে কিনা? আমি রিসেন্ট হচ্ছে মাস্টার্স আপনাদের ব্যাচে ছিলাম। বিষয়টা হচ্ছে আপনার স্কুলের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয় না। স্কুলের জন্য কেন, বর্তমানে যে সিলেবাস এটা অনেকটা কলেজ ফ্রেন্ডলি। কেমন, আপনি লিটারি টার্মস, ফিগারস অফ লিটারি টার্মসগুলো ছিল, তো এই জন্য অনেকটা ইজি। লিটারেচার থেকে বর্তমানে যে স্কুলের সিলেবাস এই অনুযায়ী ছিল। হ্যাঁ, প্রবলেম সলভিং এইসব হাবিজাবি ছিল। তো রিটেন পার্টটা অনেকটা বেশি ছিল, যার কারণে আলাদা করে প্রিপারেশন নিতে হয়নি স্কুলের রিটেনের জন্য। এবং স্কুলের রিটেনে বললাম তো, যাদের গ্রামারে একটু বেসিক ভালো তারাই 100% পাস করে যায়, কোনো টেনশন নাই। এবং স্কুলের রিটেনে পাস করাটাও ইজি, আপনি 50+ পাইলেই জব 100%, কোনো সমস্যা নেই। কিন্তু কলেজের ক্ষেত্রে হয় কি, কলেজে একটু মানে 60+ পাওয়া, 65+ পাওয়া অনেকটা টাফ হয়ে যায়। আমার কাছে যারা পরীক্ষা দিয়েছে 18তমতে গতবার, মানে খুব কমই আছে যারা 65+ পাইছে। হ্যাঁ, 65-70 তো মনে হয় পাইনি কেউ কখনো, আমার খেয়াল নাই। তবে আমার মনে হচ্ছে যে 65+ হয়তো ছিল। তো তারাই আলহামদুলিল্লাহ কিন্তু পাস করছে এবং চাকরিও আলহামদুলিল্লাহ পাবে এবার। হ্যাঁ, তো এই জন্য কলেজের প্রিপারেশনটা বেশি দরকার। হ্যাঁ, স্কুলের প্রিপারেশন ইজিলি পাস করে, টেনশন নাই, এটার জন্য আলাদা করে দরকার হবে না। তবে এখানে আমাদের লিটারেচার এক্সপ্রেস থেকে আপনার কোর্স করানো হবে, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে টেনশন করতে হবে না, হালকা একটু দেখলেই হয়ে যায় ওটা ইজিলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমি আসলে এই 18তমতে ভাইবা দিলাম আপনাদের এখান থেকে ইয়ে করে। স্যার 19তমতে যে আপনি রিটেন মানে পরীক্ষাটার কথা বলতেছেন যে এখানে এক্সাম বেস, হ্যাঁ, এই পরীক্ষাটা কিভাবে নেন আসলে? আমার আসলে জানা নাই পরীক্ষাটা, রিটেন পরীক্ষা আচ্ছা কিভাবে ধরেন মানে পরিচালনা আজকে করেন? 2টা প্রশ্ন পড়াইলাম। হ্যাঁ, আজকে মানে হ্যাঁ 18তমতে এমনটা হয়েছে, ওনাদের কাছে তো সময় কম ছিল। তো কেমন হয়েছে যে আজকে 2টা প্রশ্ন পড়াইলাম, কালকে একটা প্রশ্ন আমি লিখতে দিছি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং প্রশ্নটা লিখতে দিয়েছি হচ্ছে 25 মিনিটের মধ্যে। সারাদিনের মধ্যে তারা যে কোনো সময় লিখছে, টাইম ডিউরেশনটা উল্লেখ করে তারা প্রশ্নটা জমা দিয়েছে। আমি ওইটাকে কোথায় সংশোধন করা দরকার, কোন বিষয়টা একটু উইকনেস আছে বা মানে যাবতীয় আমি একটা তাদের গাইডলাইন দিয়ে দিয়েছি। এইভাবে মূলত তাদের রিটেন পরীক্ষার কোশ্চেনটা অ্যানালাইসিস করা হয়েছে। হ্যাঁ, এইভাবে। আর জি স্যার। 19তমর ক্ষেত্রে হবে কি, দেখা যাচ্ছে যে আজকে একটা যেহেতু সময় আছে, একটা করে প্রশ্ন পড়াবো, খুব বেশি যে পড়তে হয় তা না। ওনাদেরকে 18তমতে আমি প্রশ্ন দিয়েছিলাম 7টা 8টা 9টা করে। হ্যাঁ, 7টা 8টা করে, তারা কিন্তু 100% কমন পাইছে, টেনশন করতে হয় নাই। হ্যাঁ, তো আর স্যার সুপার আমি সাজেশনে আপনাদের যে বইটা, শুধু ওই বইটাই ফলো করছি, মানে আমি তো কোচিং করি নাই, বইটা কিনে বইটা পড়ছিলাম, আমি ওই বইটা থেকেই কমন পাইছি স্যার। সে তো পাবে না 100%, ওর বাইরে তো কিছু নাই। আর সুপার হ্যাঁ সাজেশন দিয়েছিলাম একটা, স্যার আমি 4 আরেকটা স্যার কথা বলতে স্যার চাই। আপনার সুপার সাজেশনটা খুব কাজে লাগছিল স্যার।
শেষে ওই একবার ওইটাই ফলো করছিলাম, ওটা থেকে কমন ছিল সব। জি বলেন সুবর্ণা আপনার। স্যার আমরা যখন পরীক্ষা দিই, অনেকে বলছিল যে সবার লেখার স্টাইল এক হয়ে গেলে মার্কস দেয় না। এবার সবাই এলেক্স এর বই কিনেছে, সুতরাং এটা বললে আমরা মার্কস পাবো না, আমরা এরকম হতাশ হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি পরে দেখেছি যারা যারা আমরা টিকেছি এবং ভাইবা দিয়েছি, মানে সবাই এলেক্স পড়েই টিকেছে এরকম। জি আপনাদের মোটামুটি যারা 2207 জন টিকছে, আমাদের গতবার লেকচারার বইটা সেল গেছে, গতবারই প্রথম ছিল বইটা, ওইটাই ছিল ফার্স্ট এডিশন, এবং ওই বইটা সেল গেছে মোটামুটি 2500-র মতো, হ্যাঁ 2500 প্লাস 2800 বা 3000-এর মতো। তবে ম্যাক্সিমাম আপনাদের হচ্ছে এখান থেকে টিকছে আলহামদুলিল্লাহ বইটা পড়ে। যারা অনেকে কোর্স করছে বা কোর্স করে নাই, যারা জাস্ট বইটা পড়ছে, তারাও আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম টিকে গেছে। তো আর এবারে যে বইটা, এটা আরো বেশি ডেভেলপড, আরো বেশি করে, পাশাপাশি আমি পিডিএফ দিব, হ্যাঁ মানে প্রশ্নের ডিমান্ড অনুযায়ী, যে এই প্রশ্নটা হয়তো বইয়ে একটু ল্যাকিংস আছে আমার মনে হইতেই পারে, এবং সেই অনুযায়ী আমি পিডিএফ দিব ওই প্রশ্নগুলোর। তো এই ফ্যাসিলিটিটাও আপনারা পাবেন যারা এবার ভাইবা দিয়েছেন বা রিটেন দিয়েছেন গতবার, তারাও এই ফ্যাসিলিটি পাইছেন। তো এবার যারা নতুন তারাও এই ফ্যাসিলিটি অবশ্যই 100% পাবেন। মানে আপনাদের যা যা শুধু লাগে। পিডিএফ না স্যার, আবার নোট করতে দেন সবাইকে, সবাই সবার নোট দেখে আমরা নিজেদের রাইটিং ইয়েটা আমরা ডেভেলপ করে নিই। সেরা খাতাগুলো বাছাই করে দেওয়া হয়, সবকিছুই ক্লিয়ার করে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, নতুনদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে করতে পারেন নির্দ্বিধায়। স্যার আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে স্যার, করব? প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে আমি তো জব করতেছি অলরেডি স্কুলে 16তম থেকে একটা স্কুলে, তো এখন 18তম পরীক্ষা দিয়েছিলাম, তো রিটেন পাস করে ভাইবাটা মিস করছি আর কি স্যার কোনো একটা কারণে। এখন কি স্যার আবার আবেদন করে ভাইবা দেওয়ার সুযোগ পাওয়া যাবে? স্কুলে দিয়েছে, হ্যাঁ আপনি একটু আবেদন করেন, দেখেন কলেজের হয়তো আপনি সুযোগটা দেবে, মানে স্কুলের ভাইবা আর কি। হ্যাঁ স্কুলের ভাইবার ক্ষেত্রে আবেদন যারা করতে পারে তারা কিছু সুযোগ পাইছে ভাইবাটা দেওয়ার। ঈদের আগে আমি তো স্যার আবেদন করি নাই। ঈদের আগে 23 তারিখে তারা ভাইবাটা দিয়েছে। এখন আপনি একটু জাস্ট একটু দেখেন আবেদন করার সময়টা আছে কিনা, যদি থাকে তাহলে আপনি আবেদনটা করেন, আপনি ভাইবাটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কথা হলো স্যার, যেহেতু জব করতেছি একটা, আবার স্কুলের জন্য আবার মানে একটু দৌড়াদৌড়ি করবো কিনা এদিকে মনটা একটু পরামর্শ যাচ্ছে স্যার একটু। বিষয়টা কি, আমি আসলে কোনো জবকে ছোট করতেছি না, তবে কোথায় স্কুলের জব আর কোথায় হচ্ছে কলেজের জব, দুইটার মধ্যে রাত আর দিন পার্থক্য আছে। স্যার আপনি মনে বুঝতে ভুল করছেন স্যার, আমার এইবারও স্কুলের ভাইবা, স্কুলেরই ভাই। আচ্ছা স্কুলের ভাইবা না, আপনি যেহেতু একটা আপনি এমপি বুক স্কুলে আছেন না আপনি? জি স্যার, জি স্যার। দরকার নাই তো আপনার, আপনি কেন আবার ভাইবা দিচ্ছেন? আর ওইটা তো ডেট আউট হয়ে গেছে, ওইটা তো সময় নাই, স্কুলের তো সময় নাই। ও আচ্ছা স্যার, সমপদে আবেদন করা যায় না। হ্যাঁ আর আপনার স্কুলের রিটেন দেওয়াটাই তো হয়তো বোকামি ছিল, কারণ হচ্ছে আপনি যেহেতু পাস করছেন, আপনি আর কেন দিতে গেছেন? আচ্ছা আমি ভাবছি কলেজে, যার জন্য এটা বললাম। আচ্ছা ঠিক আছে, আর কারো কি কোনো প্রশ্ন আছে নতুনদের মধ্যে থেকে? ভাই শুধু স্কুলের জন্য ট্রাই করতে চাচ্ছি, তাহলে এখন থেকে কিভাবে স্টার্ট করব? এটা আসলে বোকামি, শুধু স্কুলের জন্য ট্রাই করাটা আই থিংক বোকামি। আচ্ছা এটার অ্যানসার সুবর্ণা আপনি দেন ওনাকে। আমাদের ব্যাচে অনেকে ছিল যারা স্কুলকে মানে গুরুত্বই দেয়নি, কিন্তু কলেজের জন্য প্রিপারেশন নিয়ে দুইটাতেই টিকে গেছে। যেমন সাথী আপু টিকেছে, অনেকে এরকম। কলেজের ব্যাচে স্টার্ট করে কি মানে আমি স্কুলের প্রিপারেশনটাও নিলে ভালো হবে, এমন কিছু কি অ্যাডভাইস করছেন? আপনার দুইটাই কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ মানে স্কুলের আপু এখন যে নতুন সিলেবাস করছে কলেজের সাথে রিলেটেড, একদম কলেজের ভালো করে পড়া থাকলে স্কুলটা অটোমেটিক হয়ে যায়। আমি তো ভাবিনি আমি স্কুলে টিকবো, স্কুলে টিকে গেছি তো হয়ে যায় অটোমেটিক। স্কুলের যে বর্তমান সিলেবাস, এখানে রিটেন পার্টটা বেশি, হ্যাঁ ইংলিশ রাইটিং স্কিলস থেকে বেশি। তো এটা আপনার নিজের ইয়ের উপরে, আপনার গ্রামার পার্ট সম্ভবত জাস্ট 20 মার্ক, সম্ভবত জাস্ট 20 হচ্ছে গ্রামার।
তো আপনি আলাদা জি করে স্যার। স্কুলের প্রিপারেশন নিতে যাবেন কেন? আপনি আলাদা করে জাস্ট আপনি কলেজের প্রিপারেশন নেন, এটা আপনার জন্য একদম বুদ্ধিমানের কাজ হবে। আপনি জাস্ট যদি স্কুলের নেন, এটা বলবো যে সর্বকালের সবচেয়ে বোকামি কাজ হবে, হ্যাঁ। আর আপনি কলেজ আপনি নেন, আগে বলেন নাই তো কলেজের সেজন্য বুঝতে প্রিপারেশন নেন, পারতেছিলাম না। আপনি স্কুল 100% পাস করে যাবেন। কারণ স্কুলে গ্রামার পার্ট জাস্ট 20 মার্ক, জাস্ট 20 মার্ক হচ্ছে গ্রামার। ইংলিশ রাইটিং স্কিলস থেকে সম্ভবত আপনার 40 মার্ক, আর লিটারেচার থেকে হচ্ছে আপনার মার্ক 20 মার্ক। তো এই হচ্ছে আপনার টোটাল 100 মার্ক। তো আপনি লিটারেচার থেকে যদি কলেজের প্রিপারেশন, তাহলে লিটারেচার প্রিপারেশন হয়ে যাবে। রাইটিং স্কিলস, লেটার, এগুলো প্যারাগ্রাফ, এগুলো তো আপনি এমনি অটোমেটিক্যালি এমনি জানেন, আপনি অটোমেটিক্যালি লিখতে পারবেন। আর আপনি যখন কলেজের জন্য লিখবেন, পরীক্ষা দিবেন, এগুলো অটোমেটিক্যালি ক্যাপচার হয়ে যাবে। আর রিটেন আর আর যে 20 মার্ক গ্রামারের, এটা কোনো বিষয় না। এই জিনিসটা মানে খুবই ইজি, হ্যাঁ, এটা খুবই ইজি, কোনো টেনশন নাই এগুলো নিয়ে। এটা খুব বেসিক, খুবই বেসিক থেকে এই প্রশ্নগুলো করে। এই জন্য অনেকেই আছে যারা কিনা পড়েইনি, একদিনও পড়েনি, তারা কলেজে পাস করছে, সরি রিটেনে স্কুলে পাস করছে এবার, এই 18তমতে। এবং তার ভাইভা দিছে, আলহামদুলিল্লাহ এবার চাকরিও করবে অনেকেই। আর মূল যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার কলেজে পাস করা। কলেজের জন্য মূলত পাস করাটা অনেকটা টাফ। এই জন্য কলেজের জন্য বারবার বলতেছি, কলেজের জন্য প্রিপারেশন নেন, জাস্ট স্কুলে ফোকাস করেন না, তাহলে অনেকটা ঠকে যাবেন। প্রিপারেশন যদি আপনি নেনই তাহলে কলেজের জন্য নেন, স্কুলের জন্য নেওয়ার এমনিতেই হয়ে যাবে স্কুলটা। জি, আচ্ছা, আমি আসলে কখনো দেই নাই তো সেই জন্য একটু কনফিউজ ছিলাম যে আমি আসলে আগে স্কুলেরটা দিয়ে তারপরে কলেজের জন্য দেখবো কিনা, সেই জন্য প্রশ্নটা করলাম। তাহলে ভাই মানে অ্যাপ্লাই করার সময় দুটাতেই অ্যাপ্লাই হ্যাঁ, করবো আর দুইটাতেই। প্রিপারেশনটা নেবো কলেজের? আপনার যখন প্রিলির প্রিপারেশন নিলে দুইটাতেই হয়ে যাচ্ছে। রিটেনের ক্ষেত্রে কলেজের নিলে আপনার স্কুলও অটোমেটিক্যালি হয়ে যাবে, অটোমেটিক্যালি জাস্ট একটু হাইলাইট করতে হবে, অল্প একটু, বেশি না। তো ওইটা শিখাই দেওয়া হবে, কোনো টেনশন নাই। তো এই জন্য আপনারা কলেজের প্রিপারেশন নেন, যাতে করে এটার কোনো সমস্যা না হয়। কলেজের প্রিপারেশন নিলে আপনি স্কুল কলেজ দুইটাতেই 100% টিকে যাবেন। তবে অবশ্যই গুছিয়ে পড়তে হবে, এবং মানে প্রথম থেকে মানে প্রশ্নগুলো অ্যারেঞ্জমেন্ট যেন ঠিকঠাক থাকে। আপনারাই দেখা যাবে কি যে আপনারাই নোট করতেছেন, এখান থেকে খাতাগুলো, বেস্ট খাতাগুলো সিলেক্ট করা হবে, তখন ওগুলো আপনারাই ভালো করে পড়বেন, তখন দেখবেন যে মানে একদম মানে সর্বোৎকৃষ্ট খাতা তৈরি হবে ওইখানে, হ্যাঁ। তো এই সর্বোৎকৃষ্ট যেসব খাতাগুলো তৈরি হবে, সেগুলো যখন পড়বেন তখন আপনার জন্য রিটেনটা একদম পানি হয়ে যাবে, সোজা কথা। অনেকেই এই যে আমাদের ইয়ে থেকে পেজে পোস্ট করছিল যে রিটেনটা পাস করা খুব ইজি, তখন অনেকেই কমেন্ট করছে যে আসলে বলা যতটা সহজ, পাস করা ততটা সহজ না। আসলে তাদের জন্য কথা একটাই, সেটা হচ্ছে তারা এই জিনিসগুলোকে ওইভাবে ভাবে নাই, বা ওইরকম কোনো কারো ইনস্ট্রাকশনের আন্ডারে আসে নাই, যার কারণে তাদের কাছে কঠিন। তারা কোনো একটা দেখা যাচ্ছে বই কিনছে, পড়ছে, যে খুবই ভালো লিখছে, মানে ওই বই অনুযায়ী লিখছে। আসলে লিখার মধ্যে তো পার্থক্য থাকে, হ্যাঁ, প্রেজেন্টেশনের মধ্যে তো পার্থক্য থাকে। আপনার পয়েন্ট বেসড, কোটেশন বেসড, তারপর পাওয়ারফুল ওয়ার্ডস কিছু অ্যাপ্লাই করতে হয়, তা পাওয়ারফুল কিছু সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি পার্টে, কনক্লুশন পার্টে অ্যাপ্লাই করতে হয়। এই সামগ্রিক বিষয়গুলো প্রয়োজন হয় পাস করার জন্য, আপনাকে খাতাতে পাস মার্ক তোলার জন্য। এবারে 90 অ্যান্সার করে পাস করে আসছে, হ্যাঁ। অনেকে মানে শেষ করতে, আসলে কলেজের মূল চ্যালেঞ্জ হচ্ছে পরীক্ষা দিয়ে শেষ করতে পারে না, সময়টা মানে এই যে 3টা ঘন্টা সময় 100 মার্কের যে অ্যান্সার, খুব খাতার সাথে যুদ্ধ করতে হয়। এমন অনেকে আছে 90 মার্কে আনসার করে এসে আমাকে বলছে স্যার আমি পাস করতে পারবো। আমি বললাম সমস্যা নেই, ভরসা রাখেন, হয়ে যাবে। এবং পাস করছে, এবার পাস করছে। সম্ভবত মোশাররফ কি আপনার হচ্ছে যে আরেকজন আছেন, এই দুজনের মধ্যে একজন কেউ হয়তো হবে, যারা রিটেন কোর্স করছিল তাদের মধ্যে থেকে একজন। তো 90 মার্কে আনসার করেও তারা কিন্তু পাস করছে, তাহলে আপনারা কেন পারবেন না? 100% পাস করতে পারবেন। এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে কি করতে হয় এটা আমি ডিটেলস শিখাই দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা রিটেন কোর্স, যে রিটেনে পাস করা যে কতটা ইজি। এখানে ম্যাক্সিমাম যারা আছেন 18তমতে ভাইভা দিচ্ছেন, ইনাদের হয়তো অনেকে হয়তো সাহসী করেন নাই এর আগে রিটেন মানে কলেজের পরীক্ষাটা দেওয়ার। অনেকে আছেন যে রিটেনের পরীক্ষাই দেয়নি। আর ম্যাক্সিমাম যারা ভাইভা দিছে এবার, সবাই হচ্ছে এই 18তমতেই প্রথম রিটেন, হয়তো ম্যাক্সিমাম। আমি কি ঠিক বলতেছি? জি স্যার, এটা জি স্যার স্যার, ঠিক বলছেন। প্রথমবারেই এটা তারা বাজিমাত করে দিয়েছে, হ্যাঁ, প্রথমবারেই। তো এই জন্য প্রপার গাইডলাইন দরকার, ভালো করে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন দরকার, প্রিপারেশন দরকার, তাহলে ইনশাল্লাহ
রিটেন ইকুয়াল টু পানি, খুব ইজি, 100% পাস। বললাম তো এখানে 100% পাসের দায়িত্ব আমি নিব, কিন্তু আমার ইনস্ট্রাকশনস ফলো করতে হবে 100%। এখানে 99.99% দিচ্ছি না, আমি 100% দিচ্ছি। 100% পাস করবেন, কিন্তু আমার ইনস্ট্রাকশনসটা ফলো করতে হবে। আপনি এখন দেখা যাচ্ছে একদিন ক্লাস করলেন আর একদিন নাই, সেক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা আমার থাকলো না, আলটিমেটলি কিন্তু ওই দায়বদ্ধতাটা কিন্তু আপনার, এবং ফেল করলে কিন্তু আপনি করবেন। তো এই জন্য জি স্যার, এখানে একটু নিজের জন্য নিজের একটু ক্রেডিট নিই জি যে আমাদের ব্যাচে যারা ছিলেন তারা সবাই ডেডিকেটেড ছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অবশ্য, সবাই যথেষ্ট ডেডিকেটেড, এবং ওনারা কিন্তু তখন যা দেওয়া হয়েছে পড়ছে, হ্যাঁ, নোট করছে, পড়ছে সব কিছুই। আমি তাদেরকে শুরুতেই একটা কথা বলছিলাম যে আপনারা ব্লাইন্ডলি কাউকে ফলো করবেন না, এলেক্সের বইও না, অন্য কোনো বইও না, ইভেন আমাকেও না। আপনারা নিজেরা সুন্দর করে পড়েন, যেভাবে আমি বলে দিয়েছিলাম তারা সেভাবে পড়ছে, ওইভাবে গুছিয়ে নোট করছে। তাদেরকে দিয়ে আমি কিন্তু নোট করাই নিছি, হ্যাঁ, তাদেরকে দিয়েই নোট করাই নিছি। জাস্ট আমি হেল্প ইনস্ট্রাকশন, মানে দেখা যাচ্ছে যে আমি গাইড করছি যে এই বিষয়গুলো আপনি একটু চেঞ্জ করেন, হ্যাঁ, এই বিষয়গুলো একটু চেঞ্জ করেন, এখানে এই বিষয়টা অ্যাড করেন, এখানে এভাবে লেখা যাবে না, একটু এভাবে লিখেন। তো দেখেন এতে করে কি হয়েছে, তারাই 100% পাস করে গেছে। তো এই জন্য নিজের ডেডিকেশনটা অবশ্যই প্রয়োজন। পাশাপাশি আচ্ছা, আর কিছু না বলি, আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে। ভাইয়া সিলেবাসটা কি দিয়ে দিয়েছে? হ্যাঁ, এটা তো সিলেবাস, কলেজের রিটেনের সিলেবাসটা আনচেঞ্জড, এবং এই সিলেবাসটা আমি দিয়ে দিব আপনাদের 19th যে ব্যাচ আছে ওই এটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সিলেবাসটা আমি আজকালকের মধ্যে দিয়ে দেব, সমস্যা নেই। আপনাদের তো অনেকে ভর্তি হচ্ছে, তো এই জন্য এখনো কিছু দেওয়া হয় নাই। স্কুল অ্যান্ড কলেজের ভাইভা কি আলাদা? হ্যাঁ আলাদা। কলেজের ভাইভা কি বেশি হার্ড হয়? কলেজের ভাইভা আরো ইজি হয়। একটু অভিজ্ঞতা শেয়ার করেন দু একজন। আচ্ছা, দুইটা এমনও গেছে একটা প্রশ্ন করে ছেড়ে দিছে, হ্যাঁ, একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। আপনার হচ্ছে যে মতিউর রহমান কি মোশাররফ, যে কোনো থেকে একজনকে বলছিলেন যে ওয়েস্টল্যান্ডের প্রথম লাইন কি? ওয়েস্টল্যান্ড কবিতার প্রথম লাইন কি? April is the cruelest month. এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ব্রিডিং। তো এই যে একটা করে প্রশ্ন, তারপরে অনেকে প্রশ্ন করছে ডিসক্রাইব দ্য রুম। সাথী রানী, আপনাকে জাস্ট কয়টা প্রশ্ন করছিল? জি স্যার, আমাকে বলছিল যে মনে করো যে এই সারগুলো তোমার স্টুডেন্ট, এটা তোমার ক্লাসরুম, বাংলাতে বলছে ম্যাডামটা, তুমি এখন এখানে ডিসক্রাইব করো তুমি কিভাবে প্রেজেন্টেশনটা পড়াবে ওদেরকে। অনেক সহজ। আর স্যার আপনি এত সুন্দর করে আমাদের পড়াইছেন, তো ওই জন্য মানে ভয় পাই নাই, আমি কনফিডেন্টলি সুন্দর করে পড়তে পারছি। এই প্রশ্নের আনসারগুলো কিন্তু তারা পার্সোনাল কোশ্চেনের যে ভাইভার যে শীট দেওয়া হয়েছিল ওর মধ্যে কিন্তু তারা প্র্যাকটিস করছে। তো এই জন্য তাদের কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল। ইভেন তাদের যে অ্যাবিলিটি, তারা কিন্তু আপনাদের পড়াইতে পারবে, হ্যাঁ, আপনাদেরকে কিন্তু রিটেনও পড়াইতে পারবে, ভাইভাও পড়াইতে পারবে। বর্তমানে তাদের যে অ্যাবিলিটি, মানে সুপ্রিম পর্যায়ে পৌঁছে গেছেন মোটামুটি তারা। আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আপনারাও চলে স্যার যাবেন। আমরা যে শিখেছি, আসলে আমরা যদি মানে এই ব্যাচটা এই কোর্সটা না করেও যদি শিখতাম, তাহলে হয়তো আমাদের মধ্যে কিছু ল্যাকিংস থেকে যেত। কিন্তু এই কোর্সগুলো করে আমাদের মনে হয় যে না, আমরা লেকচারার যদি হই সেটার জন্য আমরা যোগ্য, আমাদের মধ্যে ল্যাকিংস ওনাদেরকে যারা ভাইভা দিলেন আর কি, ওনাদেরকে যদি কোনো ক্লাসে ইন্টারমিডিয়েটের ক্লাস বা অনার্সেরই ক্লাস, অনার্সের ক্লাস লিটারেচার হোক বা গ্রামারের হোক, কোথাও যদি লাগিয়ে দেন, ইনস্ট্যান্ট তারা 100% ওই ক্লাসটা ওভারকাম করে আসতে পারবে, খুব সুন্দর করে গুছিয়ে। সে অ্যাবিলিটি তাদের প্রত্যেকের মধ্যে আছে, এবং এটা কিন্তু একদিন হয় নাই। তারা কিন্তু রিটার্ন দেওয়ার পরে আমি কিন্তু ফ্রিতে প্রথম থেকে ফ্রিতে ক্লাস নিতাম। আপনার হচ্ছে যে 22টা ক্লাস দিচ্ছি রিটেনে 18তমতে, পরে হচ্ছে আপনার 18তমতে ভাইভা ক্লাস মোটামুটি 12টা কি 15টার মতো ফ্রি ক্লাস দিচ্ছি ভাইভা। তারপরে ওনারাই প্ল্যান প্রোগ্রাম করে আমাকে তারা পরে অ্যাড করছে ওনাদের একটা পেইড গ্রুপে, হ্যাঁ, ওনারাই সবকিছু করছে। তো সেখানে তারা এইভাবে সুন্দর করে। স্যার পেইড গ্রুপ করতেই চাইনি, আমরা জোর করে করেছি যে না আমাদের জানতেই হবে। তো এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আমাদের সেমিনার ক্লাসের সময়টাও শেষের দিকে। এখন নতুন আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, তাছাড়া ক্লাসটা এখানেই এন্ড করে দিব। স্যার প্রশ্ন হচ্ছে যে এখন তো আপনাদের ক্লাস শুরু হবে 3 তারিখ, স্যার আমরা এই কয়েকদিন কি করব এই ব্যাপারে একটু ডিরেকশন দিন স্যার। কয়েকদিনে কিছু করতে হবে না, টেনশন নাই, ব্যাপক সময় আছে।
আপনারা মানসিকভাবে ক্লাস করার প্রস্তুতি নেন, এবং কারণ ক্লাস শুরু হয়ে গেলে অনেকটা দেখা যাচ্ছে প্রথম 1 মাস হয়তো একটু একটু হয়তো কঠিন লাগতে পারে, তারপরে ইনশাল্লাহ ইজি হয়ে যাবেন, আমার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, আমার বিষয়টা কি, একটা ইনস্ট্রাক্টর বা একটা টিচারের একটা স্পেশাল কোয়ালিটি হচ্ছে স্টুডেন্টদের মাইন্ড রিড করার যে ক্যাপাসিটি সেইটা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার ভিতরে, আমি অনেকদিন থেকে পেশায় আসলে নিযুক্ত, এই ক্যাপাবিলিটিটা বা এই ইয়েটা এলিজিবিলিটিটা আমার ভিতরে আছে। আমি বুঝতে পারি যে কার ভিতরে কতটুকু আছে, কার ভিতরে কোথায় ল্যাকিংস আছে। হ্যাঁ, তো এই জন্য টেনশন নাই। 3 তারিখ থেকে যখন শুরু হবে সব কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। আপাতত কি পড়বো না পড়বো এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপাতত এই কয়েকটা দিন আপনারা, যেহেতু 3 তারিখ থেকে, এর আগ পর্যন্ত আপনার প্রিলির জন্য পড়েন। প্রিলির জন্য ওই 2টা বই কিনে, যাদের বই আছে তো তাদের তো আছেই, যাদের নাই তারা কিনে পড়া শুরু করে দেন। ঠিক আছে? ভাইয়া একটা অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের মাস্টার্স এর ব্যাচটাতে ছিলাম। আমাদের তো সামনে ভাইবার ডেট দেওয়ার কথা, তো ভাইবা নিয়ে যদি একটা ভাইভা নিয়ে ক্লাস আমি নিতেন একটা খুব না, ভালো হতো আমি আমার জন্য। 2টা ক্লাস দিব আপনাদের মাস্টার্সের ভাইভা নিয়ে। এটা আমি বরাবরই দিয়ে আসতেছি। Thanks, ভাইয়া। তো 2টা ক্লাস দিব, 2টা ক্লাসে আমি সব ডিটেলস বুঝাই দেবো। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি এই মাসেই দিব। হ্যাঁ, এই মাসে হয়তো আপনার 18 তারিখের দিকে হয়তো একটা দিব, আর 20 তারিখের দিকে হয়তো একটা দিব, সমস্যা নাই, ওটা আমি জানাই দিব ডেট। হ্যাঁ, কোথা থেকে কতটুকু পড়তে ঠিক হবে, আছে কোন ভাই। টপিকগুলো পড়তে হবে, কি কি বিষয়গুলো জানা প্রয়োজন, সবকিছু আচ্ছা। শিখিয়ে দেবো। ঠিক আছে? স্যার স্যার আরেকটা অফ টপিক কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটা বিষয় একটু মানে ক্লিয়ার হলে ভালো হতো, সেটা হচ্ছে আমাদের যে 18তমতে আমরা রিটার্নটা দিয়েছি, হ্যাঁ, স্যার এইখানে মানে আমরা তো পাশ করে গেছি, কিন্তু চাকরি হওয়ার জন্য আসলে কি পরিমাণ মার্কস মানে আশা লাগতে পারে যাদের আপনার? 65 আছে তারা 100% নিশ্চিত থাকেন জব হবে ইনশাল্লাহ। আর জি স্যার। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এটা বলতেছি আমি, আর মেয়েদের ক্ষেত্রে আপনার 62 মোটামুটি হইলে, কারণ ফিমেল কোটা আছে তো, অনেক কলেজ ফিমেল ডিমান্ড করতেছে বা করে, তো এই জন্য 62 বা 60 প্লাস, মোটামুটি 60 প্লাস হইলেই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করতে হবে না, 60 প্লাস হলেই হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। 19তম সার্কুলার কবে দিবে, এনটিআরসি পাস করার কতদিন পর জব হয়? আচ্ছা, 19তম সার্কুলার দিবে হচ্ছে আপনার কুরবানি ঈদের পরে, অর্থাৎ ঈদ উল আজহার পরে। এই যে যারা ভাইভা দিল, এই সবার ভাইভা শেষ হওয়ার পরেই 19তম সার্কুলার হয়ে যাবে। আর এনটিআরসি পাস করার কতদিন পরে জব হয়? এনটিআরসি আপনি প্রিলি রিটেন ভাইভা পাস করার পরে একটা গণবিজ্ঞপ্তি দেয়। হ্যাঁ, গণবিজ্ঞপ্তি দেয়, ওই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। তখন আপনার হচ্ছে যে ওই কলেজ আপনার মার্কের উপর ন্যাশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেখানে আপনি যদি মার্ক বেশি থাকে, আর আপনি যদি একটু মোটামুটি কলেজ, সেভাবে কলেজ চয়েসও অনেকটা টেকনিক্যাল, মানে টেকনিক অবলম্বন করে দিতে হয়, মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে জব হয় আলহামদুলিল্লাহ। এবং হয়, অনেকেরই হয় যাদের মার্ক বেশি। এটার মূল বিষয়টা হচ্ছে মার্ক একটু বেশি থাকতে হবে জব পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা ভাইয়া আমি একটা কোশ্চেন করতাম। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে অনার্স শেষ হয়েছে, কিন্তু আমার কিছু ব্যাপার অনেক ল্যাকিংস আর কনফিউশন রয়ে গেছে, কারণ সব পড়া নিজে নিজে পড়ে এক্সাম দিতাম। আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি। এক্ষেত্রে ধরেন আপনি যে বললেন না, মানে লেখার প্রেজেন্টেশনেও তো মানে পার্থক্য আছে, কোটেশন দিয়ে লেখা বা পয়েন্ট দিয়ে লেখা। এই ক্ষেত্রে আমার খুবই একটা কনফিউশন রয়ে গেছে। আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম, আমাদের একটা স্যার বলতো যে তোমরা কখনো পয়েন্ট করে লিখবা না, এটা বাচ্চাদের মতো হয়ে যায়, বিষয়টা তোমরা কি, এখন এটা অনার্সে উঠে গেছো। আসলে এটা অনেকেই বলে, এখন এটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না। হুম, আবার অনেকেই পয়েন্ট পছন্দ করে, আপনার হচ্ছে যে প্যারা পছন্দ করে। তবে এনটিআরসি এর টপিক টোটাল আলাদা। এনটিআরসি তে পয়েন্ট করে লিখলে মার্ক বেশি আসে। তার উদাহরণ হচ্ছে যারা এই যে আপনাদের সামনে ভাইভা ক্যান্ডিডেট, মোটামুটি আমাদের এখান থেকে এবার ভাইভা দিলেন প্রায় 80 জন প্লাস। এই গ্রুপ ওই গ্রুপ মিলে 80 না তারও বেশি, 120-30 জনের মতো এরকম হবে। তো তারা কিন্তু এমনি এমনি পাস করে নাই, তারা কিন্তু এই মানে কি বলবো, আমাদের বইগুলোই পয়েন্ট ভিত্তিক, এবং মাস্টার্সে সর্বোচ্চ রেজাল্ট 3.63 ন্যাশনাল থেকেও কিন্তু হয়েছে এই পয়েন্ট করে লিখে। হ্যাঁ,
এবং এটা ছিল হচ্ছে আপনার 2019-20 সেশন মাস্টার্স। তো এই জন্য পয়েন্ট ডাজন্ট ম্যাটার, আর এনটিআরসি তো পয়েন্ট ম্যান্ডেটরি, এটা দিতেই হবে আপনাকে ভালো মার্ক তুলতে গেলে। হ্যাঁ, তো এই জন্য ওগুলো কথা মনে রাখা লাগবে না, ওগুলো কোনো বিষয় না। আপনি এখানে জাস্ট আমার ইনস্ট্রাকশনসটা ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ টেনশন করতে হবে না। ঠিক আছে? আর ল্যাকিংস ও যে জি ভাইয়া। কোনটা কিভাবে লিখবো এগুলো সব আমি ইনস্ট্রাকশন দিব, এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, টেনশন নেই। আচ্ছা, থ্যাংক ইউ। জি ধন্যবাদ স্যার। মাস্টার্সে লাগবে আচ্ছা ভাইয়া, আপনার সম্পর্কে যদি একটু বলতেন, আসলে আমি জানি না তো, গ্রুপে মাস্টার্স নতুন অ্যাড লাগবে হয়েছি। কিনা লেকচারার হতে? না, মাস্টার্স লাগে না, মাস্টার্সের ইভেন কাগজপত্র দেখে না। এসএসসি এসএসসি সার্টিফিকেট, ইন্টার সার্টিফিকেট আর অনার্সের সার্টিফিকেট, অনার্স পাস হইলেই হয়ে যায়, মাস্টার্স পাস লাগে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমি হচ্ছি ওয়ান অফ দ্য অ্যাডমিনস অফ লিটারেচার এক্সপ্রেস, এখানেই আমি একজন লেকচার হিসেবে আর কি আছি। পাশাপাশি এছাড়া আমার অন্যান্য আরও সব বিজনেস আছে। জাস্ট এই শিক্ষকতা পেশাটা আসলে বিষয়টা হচ্ছে যে মানে ভালো লাগে আর কি, নিজের ভালো লাগা থেকে করা, অনেক দিন থেকে আছি তো। তো এই জন্য স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন বা মানে এক কথায় আমি যে যে কারোর সাথে মাইন্ডের সাথে ফিক্স হয়ে যাইতে পারি আর কি, এই জিনিসটা আমার হয়তো বাড়িয়ে বলা হয়ে যাইতে পারে, খুব ভালো বাট বিষয়টা বুঝাতে তা না। পারেন, অনেক ভালো বুঝাতে পারেন। তবে আমি মানে চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু স্টুডেন্টদের জানানো, এটা আমি মূলত নিজে থেকে চেষ্টা করি, এই হচ্ছে বিষয়। আর টিচিংটা আমার প্যাশন। হ্যাঁ, টিচিংটা আমার প্যাশন, এটা প্রফেশন হিসেবে আমি নিইনি, প্যাশন হিসেবে নিয়েছি। যার কারণে আমি কোনো একটা লিটারেচার যদি কোনো টপিকও পড়াই, ওইটা নিয়ে আমি আগে অনেক লিটারেচার হোক বা গ্রামার হোক আমি অনেক ওটা নিয়ে রিসার্চ করি, তারপরে আমি ক্লাসে যাই। এই হচ্ছে বিষয়, জানার পরেও আমি আরও ওগুলো টপিক নিয়ে রিসার্চ করি, বিষয় হচ্ছে এই। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, সময় নাই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে, যদি প্রয়োজন হয় আরেকটা সেমিনার দেওয়া হবে, তাও সমস্যা নাই, এটা আপনাদের ডিমান্ডের উপর নির্ভর করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা 18তম আছেন তাদের রেজাল্টের পর ইনশাল্লাহ একটা সেমিনার দেওয়ার চেষ্টা করব, তাদের যারা ভাইভার রেজাল্ট করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি আদাব।